বিকেলের সময় ঠান্ডা আবহাওয়া। বাড়ির বাইরে শেডের নিচে বিছানা লাগিয়ে প্রসাদ তার উপরে বসেছিল। প্রত্যেক দিন এই সময়ে ছেলে বৌমা বাড়ি ফিরে আসে, কিন্তু আজ তো আসেনি। তাহলে আবার আজ কি হলো? মনে হয় যে কলসিগুলো নিয়ে গেছিল, সব কটা বিক্রি হয়নি। একথা ভাবছিলই ততক্ষণে সারদা এক গ্লাস বাটার মিল্ক নিয়ে তার কাছে যায়। এই নাও, ঠান্ডা ঠান্ডা এটা খেয়ে নাও। এভাবে বলে সে প্রসাদকে খেতে দেয়। প্রসাদ দেরি না করে তাড়াতাড়ি খেয়ে ফেলে। কলসিতে যা ঠান্ডা, তার আগে কিছুই টেকে না। হ্যাঁ গো, তাই জন্য তো আমাদের বানানো কলসিগুলো এত ভালো বিক্রি হয়। বড় কলসি জলের জন্য আর ছোট কলসি বাটার মিল্কের জন্য। সে ঠিক সারদা, কিন্তু ছেলে বৌমা ঠালাই করে কলসি নিয়ে গেছে বিক্রি করতে, এখনো তো ফিরল না। তুমি কি জিজ্ঞাসা করেছো তাদের কেন দেরি হচ্ছে? তা তো করিনি। কে জানে দুজনে কলসি বিক্রি করার জন্য কোথায় কোথায় ঘুরছে। তা তো করতেই হবে। আমরা কলসি তৈরি করি, সেগুলোকে বিক্রি করি, তবেই আজীবিকা চলে আমাদের। যদি ওই কলসি বিক্রি হয় তবেই দুবেলা খেতে পাই। সে ঠিকই বলেছ। মনোরমার কাছে গিয়ে নাতি নাতনিকে আনবে নাকি? এখনো তাদের লেখাপড়া শেষ হয়নি। লেখাপড়া শেষ হলেই মনোরমা আমাকে ফোন করবে, আমি গিয়ে তখন নিয়ে আসবো। এরকম ভাবে সারদা আর তার স্বামী কথা বলছিল। ততক্ষণের মধ্যেই ছেলে বৌমা খালি ঠেলা নিয়ে আনন্দে বাড়ি ফিরে আসে। সারদা আর প্রসাদও তাদের ঠেলা খালি দেখে ভীষণ আনন্দিত হয়। আরে বাহ বৌমা, অনেক দিন পরে আমাদের এই ঠেলাটা একদম খালি দেখছি। আজকে তো উৎসবের দিন। হ্যাঁ মা, সেলিব্রেট তো করাই উচিত। ইদানিং এর মধ্যে আজ প্রথমবার যে সব কলসি বিক্রি করে আমরা বাড়ি ফিরেছি। আজ আমরা কলসি ভরা ঠেলা নিয়ে বিক্রি করতে বেরিয়েছিলাম। আমি যখন ট্রেনিং দিয়েছি এমনটা তো হবেই। হুস, অন্ধকার হয়ে গেছে, তা সত্ত্বেও জানি না কোথায় কাক বসে কাকা করছে। যা যা। এরকমটা বলে প্রসাদ সারদার দিকে চেয়ে দেখে। সারদাও চারিদিকে ঘুরে দেখতে লাগে। কোথায় কাক গো? আমি তো দেখতে কোথাও পাচ্ছি না। তার কথা শুনে অনামিকা আর রমেশ হাসতে লাগে। তখন সারদা বুঝতে পারে যে প্রসাদ এতক্ষণ কাকে কাক বলছিল। তারপর সে রেগেমেগে প্রসাদের দিকে চেয়ে দেখে। মা, আজকে সব কলসি বিক্রি হয়ে গেছে না? এই ধরুন টাকা, এটা আপনি রেখে নিন। একথা বলে অনামিকা সব টাকা সারদার হাতে তুলে দেয়। তা দেখে সারদার চোখ ছলছল করে ওঠে। সারদা, টাকা দেখে তো তোমার খুশি হওয়া উচিত, আর তুমি কাঁদছো। একটু হাসো দেখি। এটা দুঃখের চোখের জল নয় গো, এটা সুখের চোখের জল। অনেকদিন পরে এত টাকা যে দেখতে পেলাম। হ্যাঁ সারদা, একবার আমাকেও ছুতে দাও, আমিও একটু শান্তি পাই। এভাবে জিজ্ঞাসা করাতে সারদা সব টাকা প্রসাদের হাতে তুলে দেয়। সেই টাকা হাতে ছুঁয়ে প্রসাদের চোখ ছলছল করে ওঠে। তার মনে খুব কষ্ট হয়। এবার তুমি কেন কাঁদছো গো? এই ভেবে যে এবার আমাদের ভালো দিন আবার ফিরে আসবে সারদা। বাবা, এবার থেকে আরো বেশি করে ঘোড়া বানাতে হবে আমাদের। হ্যাঁ গো বাবা, প্রত্যেক দিন যেখানে যেখানে লোকাল বাজার লাগবে সেখানে গিয়ে আমরা আমাদের ঘোড়াগুলো বিক্রি করব। এ তো খুব ভালো কথা বৌমা। একে গ্রীষ্মকাল, তার উপরে সূর্যের এত তাপ, চারিদিকে খবর ছড়াচ্ছে যে ফ্রিজের জল খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এমন সময় আমাদের কলসি বেশি বিক্রি হবে। হ্যাঁ মা। মনোরমার টিউশন থেকে এখনো বাচ্চারা ফিরে আসেনি মা? একটু টাকা হাতে এসছে, চলো মনোরমার টিউশন ফিস দিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসি। এগো শোনো, মুরগি নিয়ে এসো, অনেকদিন হয়ে গেছে মুরগির মাংস খেয়ে। প্রসাদের কথা শুনে সারদা তার দিকে কটকটিয়ে চেয়ে বলে, তোমার চোখে টাকা দেখে নিয়েছে, তাই তোমার পেটে বিভিন্ন রকমের ইচ্ছে জাগছে। আমার এটা চাই, আমি এটা খাবো। হ্যাঁ। তা শুনে প্রসাদের মুখ ভার হয়ে যায়। অনামিকা হাসে, তারপর সে ঘরের ভেতরে চলে যায়। কোনো অসুবিধা নেই মা, আমরা সবাই একসাথে খাবো। যাও নিয়ে এসো গে। এখন ছেলের খেতে ইচ্ছে হয়েছে, তাতে তো মা বারণ করবে না। তার কথা শুনে সারদা হাসে, তারপর সেখান থেকে চলে যায়। প্রসাদ আর রমেশ অনেকক্ষণ বাইরে বসে গল্পগুজব করতে লাগে। অনামিকা ওই ফাইবার শেডের নিচে এক কোনায় বসে স্টোভে রান্না করতে লাগে। ততক্ষণে সারদা হরিশ আর ভাবনার সঙ্গে মাংস নিয়ে বাড়ি ফিরে আসে। বাচ্চারা আনন্দ সহকারে প্রসাদের কাছে গিয়ে বসে গল্প করতে লাগে। সারদা বাচ্চাদের ব্যাগ আর মাংস নিয়ে ঘরের ভেতরে চলে যায়।
আধা ঘন্টা পরে ঘরের বাইরে ম্যাট বিছিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বসে সবাই একসাথে মাংস দিয়ে খাবার খায়। আহা, কতদিন পরে আমরা একসাথে বসে সবাই আনন্দে খাবার খাচ্ছি, তাই না বৌমা? হ্যাঁ মা, ভালো হতো যদি আমরা আগে থেকে মাটির বাসন বানিয়ে বিক্রি করতাম, কিন্তু আমরা তো আগে খেলনাপাতি বানাতাম, তখন কতই না সমস্যা হতো। ঠিক আছে বৌমা, এখন তো আমরা কলসি বানাচ্ছি। যদি এভাবেই আমাদের প্রত্যেক দিন বিক্রি হয় তাহলে আমাদের দিন পাল্টে যাবে। তাহলে দাদু, আমরা মাটির বাসন বিক্রি করে অনেক টাকা পেয়েছি, তাহলে চলো সেই টাকা নিয়ে আমরা দেরি না করে কুলারের দোকান থেকে একটা কুলার নিয়ে আসি। রাতের বেলাতে এভাবে ঘুমোতে খুব কষ্ট হয় দাদু। হ্যাঁ ঠাম্মা, তাহলে কাল সকালে গিয়ে একটা কুলার নিয়ে আসবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া চললে আমাদের বেশ ভালো ঘুম আসবে। বাচ্চারা, আগে তোমরা খাবার খাও তো। এভাবে বলাতে হরিশ আর ভাবনা কিছু না বলে তাড়াতাড়ি খাবার খেতে লাগে। তারপরে একটা পাখা চালিয়ে সবাই খুব কষ্ট করে একসাথে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন প্রসাদ ঠিক বাড়ির সামনে একটি খালি জায়গাতে মাটি মাখছিল, আর সারদা সেখান থেকে একটু দূরেই একটা কাঠের চেয়ারের ওপরে বসেছিল। কেমন মাখছো গো? এরকম মাখলে ভালো কলসি তৈরি হবে না। মাটিটা যদি নরম হয় তবেই ভালো কলসি তৈরি হয়, আর যখন কলসি ভালো হবে সেগুলোকে দেখে তবেই তো লোকেরা এসে কিনে নিয়ে যাবে। যখন তুমি এতই বুঝছো তাহলে এখানে এসে মাটি মাখতে একটু সাহায্য করো না। ওরে বাবা, আমার তো হাঁটুতে ব্যথা, যদি তুমি 10,000 টাকাও দাও না, আমি ওই মাটি মাখতে যেতে পারবো না। বলাটা খুব সোজা সারদা, করতে গেলেই কঠিন লাগে। তুমি বলতে কি চাও? আমি কোনো কাজকর্ম করি না, শুধু গল্প গুজব করতে থাকি। হ্যাঁ, আমি তা তো বলিনি, শুধু বলেছি এসে কাজটা করে দেখাও। এ কথা হচ্ছিলই ততক্ষণে রমেশ আর অনামিকা ঝুড়িতে করে আরো মাটি এনে প্রসাদের কাছে এনে রেখে দেয়। মা, আমার কাছে একটা বুদ্ধি আছে, তেমনটা যদি করি তাহলে এই গ্রীষ্মের রাতে আমরা আরাম করে ঘুমোতে পারবো, আর তখন বাচ্চারাও আমাদেরকে পাখা, এসি বা কুলারের জন্য বিরক্ত করবে না। তাহলে সেই উপায়টা বলো বৌমা। মা, আপনি বলুন, লোকেরা মাটির কলসি কেন কিনছে আমাদের কাছে? আর কেন কিনবে বৌমা? জল ঠান্ডা থাকবে, মাঠটা ঠান্ডা থাকবে, তাই জন্য। তার মানে সবাই এটা বুঝতে পেরেছে যে এটাতে জল রাখলে ঠান্ডা থাকে, তাই তো? তাহলে তুমি এটা বলবে না তো এক একটা মাটির বাসনের ভেতরে আমরা এক একজন গিয়ে ঘুমিয়ে পড়ি? হ্যাঁ, কি যে বলেন মা, আমরা লিলিপুট নাকি যে মাটির বাসনের ভেতরে গিয়ে শুয়ে পড়ব? আমরা মানুষ, আমরা যদি এই ঘড়া দিয়ে বাড়ি বানাই। এভাবে বলাতে সারদা খুব অবাক হয়ে বৌমার দিকে তাকিয়ে থাকে। শ্বশুর মশাইও খুব আশ্চর্য হয়ে ভাবতে লাগে। ওয়াও, খুব ভালো অনামিকা, তুমি একটা তো খুব ভালো বুদ্ধি দিয়েছো, আর এই কাজ তো আমাদের নিজেদের হাতে। বাবা, আমরা খুব সুন্দর একটা ঘড়া দিয়ে বাড়ি আমাদের নিজের হাতে তৈরি করতে পারি। এমন বাড়ি কেউ দেখেনি আজ পর্যন্ত, আর শুধু আমাদের পরিবার হবে যারা ওই মাটির ঘড়ার ঘরে থাকবে। রমেশের এভাবে বলার পরে সকলেই অনামিকার এই পরিকল্পনার জন্য তার খুব প্রশংসা করে। তারপর আর দেরি না করে সকলে একসাথে মিলে মাটির ঘড়ার বাড়ি বানাতে লেগে পড়ে। প্রসাদ আর হরিশ মিলে মাটিটাকে মাখে। অনামিকা, রমেশ আর ভাবনা মাটিটাকে তুলে তুলে নিয়ে যেতে লাগে। তারপর তারা বড় বড় মাটির গোলা তৈরি করে। বাবা, আপনি এবার একটু আরাম করুন, সে সকাল থেকে আপনি মাটি মেখেই যাচ্ছেন। হ্যাঁ বাবা, তুমি একটু বিশ্রাম করো। তারপর পায়ে মাটি নিয়েই প্রসাদ গিয়ে বিছানার ওপরে একটু বসে। এভাবেই দিন কাটছিল। এভাবে সকলেই রাত দিন না দেখে অতি কষ্ট করে মাটির ঘড়ার বাড়ি বানাবার কাজে লেগে পড়ে। সবাই সেই বাড়িতে থাকতে শুরু করে। বাড়িটি ঠান্ডা হওয়ার কারণে বাচ্চারাও দুষ্টুমি না করে এবার আরাম করে ঘুমোতে লাগে। না হলে অন্য সময় বাচ্চারা গরম গরম বলে খুব জ্বালাতন করত। কোনো না কোনো কথা নিয়ে তারা এসি, কুলার, পাখা কিনে দাও এসব কথা বলতে থাকতো। শুধু তাই নয়, ওই মাটির কলসির বাড়িতে তরিতরকারি, ফল, দুধ, দই কোনো কিছুই আর খারাপ হতো না। অনামিকাকে এভাবে মাটির কলসির বাড়ি বানাতে দেখে গ্রামবাসীরা অন্য চোখে তাদের দেখতে লাগে। আপনারা যাই ভাবুন না কেন, এতে আমাদের কিছু যায় না, নাই কিছু আসে। আনন্দের জন্য আপনারা একবার ভেতরে গিয়ে বসে আসতে পারেন, চাও দেবো, খেতে হবে কিন্তু। এভাবে বলার পরে অনামিকা তাদেরকে নিজের মাটির কলসির ঘরের ভেতরে যেতে দেয়। তাদের বাড়ি দেখে ভীষণ ভালো লাগে। তারা অনামিকার খুব প্রশংসা করে।
অনামিকা, আমরাও টাকা দেব, তুমি আমাদের জন্য এরকম মাটির কলসির একটা বাড়ি বানিয়ে দাও না। একথা বলে কমলা নিজের বাড়ি চলে যায়। প্রথমে অনামিকা আর তার পরিবার এই ব্যাপারটাকে নিয়ে অনেক চিন্তাধারা করে। তারপর টাকা নিয়ে তারা মাটির কলসির বাড়ি বানিয়ে দেওয়া শুরু করে, আর সেই টাকা দিয়ে পুরো পরিবার আনন্দে জীবন কাটাতে লাগে। এভাবে অনামিকার একটি ছোট্ট পরিকল্পনা একটা ব্যবসায় পাল্টে যায়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। খুব আনন্দিত হয়ে জোর গলায় সারদা বলে, বাবা রমেশ, অনামিকা, ও বাচ্চারা, হরিশ আর ভাবনা, সবাই এদিকে এসো, সকলকে একটা সুখবর দেওয়ার আছে। এভাবে বলাতে সবাই সারদার সামনে এসে উপস্থিত হয়ে যায় আর সারদাকে অবাক হয়ে দেখতে লাগে। তোমরা সবাই এভাবে আমাকে অবাক হয়ে কেন দেখছো? দেখতে পাগল লাগছি? আমি কোনো আলাদিনের চিরাগ পাইনি। তাহলে সারদা, এভাবে চিৎকার কেন করছো? আরে চিৎকার করছি না, একটা সুখবর আছে, সেটা সবাইকে বলতে চাইছি। সারদা এভাবে বলে। তার কথা শুনে প্রসাদ খুব দুঃখিত হয়ে মনে মনে ভাবতে লাগে, এই কি কথা, সারদা কি সুখবর দেবে? এখন নাতিপুতিদের খেলার সময়, এই বয়সে সারদা আবার মা হবে নাকি? এটা কোনো আশ্চর্যকর ব্যাপারের থেকে কম নয়। এবার আমি ছেলে বৌমার সামনে মুখ উঠিয়ে কিভাবে দাঁড়াবো বুঝতে পারছি না। একথা ভেবে সে ছেলে রমেশের দিকে চেয়ে থাকে। এদিকে বাবার মুখ দেখে রমেশও তখন মনে মনে ভাবতে লাগে, সে কি বাবা, এই বয়সে তুমি আমাকে ছোট ভাই দিতে যাচ্ছ নাকি? তোমার বৌমা, নাতি পুতি তোমাকে নিয়ে কি ভাববে সে কথাটুকু তুমি ভাবলে না নাকি বাবা? আমার ছেলে হরিশ, মেয়ে ভাবনা এসে জিজ্ঞাসা করলে যে এটা কে বাবা, তখন আমি কি বলবো? এটা আমার ছোট ভাই। হে ঈশ্বর, এ কি দিন দেখাচ্ছ? একথা ভেবে সে অনামিকার মুখের দিকে চেয়ে দেখে। ওদিকে তখন অনামিকাও মনে মনে ভাবছে, আমি আগেই কিন্তু এটা বুঝেছিলাম এরকম কিছু একটা হবে। যখন মা বাবা নিজেদের বিবাহবার্ষিকীতে প্রেমী প্রেমিকার মতন পুরো শহর ঘুরে বেড়াচ্ছিলেন, মনে হয়েছিল ঠিক কিছু একটা এরকমই হবে। হয়তো ভেবেছে বাচ্চা জন্ম দিলে সে খুব ফেমাস হয়ে যাবে। ততক্ষণে সারদা সবার মুখের দিকে চেয়ে লক্ষ্য করে, দেখে খুবই অদ্ভুত লাগে। ব্যাপার স্যাপার কি? সুখবর বললাম তখন সবাই এখানে এলে, কিন্তু একবারও তো জিজ্ঞাসা করছো না যে আসল সুখবরটা কি? সে বলে। তার কথা শুনে দুঃখিত হয়ে প্রসাদ, কোন মাস সারদা? এখন তো মে, 5 মাস চলছে, তাও আবার গ্রীষ্মকাল। আমি গ্রীষ্মকালের মাসের কথা জিজ্ঞাসা করছি না। তাহলে আবার কোন মাসের কথা জিজ্ঞাসা করছো? আসলে মা, আপনি সুখবরের কথা বললেন তো, বাবা এটাকে অন্য কিছু বুঝেছেন। অনামিকার এভাবে বলাতে সারদা রেগে মেগে তার দিকে চেয়ে দেখে। অনেক ঠাট্টা হলো। সুখবর মানে সেই একটাই জিনিস হয় নাকি? বয়স হয়ে গেছে কিন্তু এখনো বুদ্ধি হয়নি, এখনো ওই 30 বছরের বুদ্ধিতে আটকে আছে। তেমনটা নয় সারদা। আর যদি একটাও কথা বলেছো তো পেটানি খাবে। আচ্ছা বেশ মা, কি সুখবর দিতে চাও সেটা তো তুমি বলো। গরমের ছুটি হয়ে গেছে কিনা, তাই আমার বোন সুন্দরী, তার স্বামী, তাদের বাচ্চারা সবাই আমাদের বাড়িতে আসছে। সারদার একথা শুনে প্রসাদও খুব আনন্দিত হয়। সত্যি সারদা, সুন্দরী আসছে? তুমি তো খুব ভালো সুখবর দিলে তাহলে। একথা বলে প্রসাদ লজ্জা পেয়ে যায়। তা দেখে রমেশ আর অনামিকা মুচকি মুচকি হাসে। এত লজ্জা পাওয়ার দরকার নেই, আমার বোন সুন্দরীর সাথে তার স্বামী গোপালও আসছে। একথা শোনা মাত্রই প্রসাদের মুখ হারি হয়ে যায়। তা দেখে সারদা হাসে। বৌমা, কিন্তু এবার তোমার কাজ আবার দুগুণ হয়ে যাবে। কোনো অসুবিধা নেই মা, কি আর দুগুণ কাজ হবে? ওনারা আমাদের পরিবার, বাড়িতেই আসছেন। যেই আসুক না কেন, যা বাড়িতে আছে তা দিয়ে তাদেরকে খুশি করতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। আপনার ছোট বোন আমারও তো ছোট শাশুড়ি। আমার সোনার বৌমা। সারদা একথা বলে সেখান থেকে চলে যায়। হরিশ আর ভাবনা খেলা করতে লাগে। তারপর 2 দিন পরে সারদার বোন সুন্দরী, তার স্বামী গোপাল, তার 2 মেয়ে কাবেরী আর প্রসন্না নিজেদের লাগেজ নিয়ে তারা সারদার বাড়িতে এসে ওঠে। সবাই এসে একে অপরকে নমস্কার জানায়। তারপর গিয়ে তারা সোফাতে বসে। ততক্ষণে বৌমা অনামিকা সবার জন্য ছাঁচ নিয়ে এসে তাদেরকে খেতে দেয়। ছোট শাশুড়ি মা, শ্বশুরমশাই, রাস্তায় আপনাদের খুব রোদ্দুর লাগলো না? একটু আধটু নয় বৌমা, ভীষণ গরম। তাই জন্য তো মা আপনাদের জন্য গরম চা না এনে ঠান্ডা ঠান্ডা ছাঁচ বানিয়ে নিয়ে এলাম। তুমি খুব ভালো মনের মেয়ে মা। একথা বলে সুন্দরী আর গোপাল দুজনেই এক এক গ্লাস ছাঁচ উঠিয়ে খেতে লাগে।
তারপর অনামিকা নিজের দুই ননদ কাবেরী আর প্রসন্নার কাছে যায়। প্রসন্না, কাবেরী, এই নাও, তোমরা দুজনেও ছাঁচ খাও। বৌদি, মা বাবা দুজনেই সে পুরনো জমানার, তাই তারা ছাঁচ খায়, কিন্তু আমরা তো এই নতুন যুগের, আমরা কোল্ড ড্রিঙ্ক খাই। হ্যাঁ বৌদি, আমরা ওই বাটার মিল্ক খাবো না, আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, গিয়ে নিয়ে এসো তো দেখি। আচ্ছা কাবেরী, এক্ষুনি নিয়ে আসছি। তারপর অনামিকা সেখান থেকে চলে যায়। সারদা আর সুন্দরী গল্পগুজব করতে লাগে। কিছুক্ষণের মধ্যেই অনামিকা কোল্ড ড্রিঙ্ক এনে কাবেরী আর প্রসন্নাকে খেতে দেয়। তারা দুজন খেতে লাগে। এভাবে সেই দিনটা আনন্দে কেটে যায়। পরের দিন অনামিকা রান্নাঘরে ঢুকেই খুব অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি করে শাশুড়িমা সারদার কাছে আসে। বৌমা, এত চিন্তিত কেন? হঠাৎ করে কি হলো? গ্যাস শেষ হয়ে গেছে মা, এবার আমি কি করে রান্না বান্না করব? গ্যাস শেষ হয়ে গেছে? আহা, তুমি এখন বেশি চিন্তা করো না তো দেখি। গিয়ে একবার দেখো পাড়া প্রতিবেশীদের কাছে, কেউ না কেউ তো গ্যাস দিয়ে সাহায্য নিশ্চয় করবে। আমি গেছিলাম মা, কারোর কাছে খালি সিলিন্ডার নেই। আমি জানি না এবার আমি কি করে রান্না করব। ইলেকট্রিক হিটার আছে না, একবার জ্বালিয়ে দেখো। বাড়িতে বিদ্যুৎ নেই 1 ঘন্টা ধরে। সবার খুব গরম লাগছিল বলে সবাই বাড়ির কাছের ওই জঙ্গলে চলে গেছে। এখন দুপুরের খাবারের সময় হয়ে আসছে, সবাই তো নিজেদের পছন্দের খাবারের মেনু বলে জঙ্গলের দিকে দিব্যি চলে গেছে। এদিকে বিদ্যুৎ নেই, ঘরের গ্যাসও শেষ হয়ে গেছে। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কিভাবে রান্না করব। বাগানে কাঠের আগুনের উনুন বানানো আছে না, একবার ওদিকে যাও, গিয়ে রান্না বান্না করোগে। মা, বাগানে যে ছোট কুড়ে ঘরটা আছে তার মধ্যে তো কাঠের আগুন জ্বলে, সে কাঠের আগুনের জন্য তো কাঠ চাই। গিয়ে নিয়ে এসো বৌমা, আজ রান্না করতে গেলে তো তোমাকে কষ্ট সহ্য করতে হবে। এভাবে বলাতে বৌমা অনামিকা দুঃখিত হয়ে হাতে একটা কোদাল আর একটা তোয়ালে নিয়ে রোদ্দুরের মধ্যে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে যায়। অতি কষ্টের সাথে কোদাল দিয়ে কাঠ কেটে রক্ত ঘাম এক করে খুবই তৃষ্ণার্ত অবস্থাতে সে কাঠগুলোকে তুলে সে অতি কষ্টে বাড়ি নিয়ে আসে। তারপর ওই কাঠগুলোকে জ্বালিয়ে অনামিকা রান্না করা শুরু করে। হে ঈশ্বর, আমার উপরে একটু কৃপা করো। ওপরে এদিকে সূর্যের এত ভীষণ তাপ, এদিকে উনুনের তাপ, যেন আমিই রান্না হয়ে যাব। এভাবে বলতে বলতে অনামিকা রান্না করতে লাগে। এদিকে সে রান্না করে, অন্যদিকে তার মাথার ঘাম সব খাবারের মধ্যে পড়তে লাগে। সেটা না দেখেই অনামিকা রান্না করতে লাগে। ততক্ষণে সারদা এসে পড়ে। অনামিকা, যারা যারা জঙ্গলে গেছে তাদেরকে খাবার খাওয়ার জন্য ডাকবো নাকি? সবাইকে আসতে বলে দিন মা, রান্না কিছুক্ষণেই তৈরি হয়ে যাবে। ঘামে তো তুমি একদম স্নান করে গেছো, যাও ভালো করে স্নান করে এসোগে। আচ্ছা বেশ মা। একথা বলে সারদা সেখান থেকে চলে যায়। তারপর যারা যারা জঙ্গলে গেছিল সবাই এক এক করে ফিরে আসে। সবাই খাবার খেতে বসে পড়ে। অনামিকা স্নান করে এসে সবাইকে এক এক করে খাবার বেড়ে দেয়। সবাই খুব ক্ষুধার্ত ছিল, তার উপরে তারা উৎসাহিতও ছিল এই ভেবে যে তাদের পছন্দের রান্না হয়েছে। কিন্তু খাবার মুখে নিতে না নিতেই সবাই থু থু করে ফেলতে শুরু করে। তা দেখে অনামিকা খুব অবাক হয়ে যায়। কি হয়েছে? আপনারা সবাই এভাবে থুতু কেন করছেন? খাবার ভালো হয়নি? সব রান্নাতেই ভীষণ নুন বৌমা। তেমন তো নয় মা, আমি খুব কম নুন দিয়ে রান্না করেছি। না না বৌমা, ভীষণ নুন হয়েছে। যতদূর আমি জানি তুমি ওই কুড়ে ঘরে রান্না করেছো, তো তোমার মাথার যত ঘাম সব গিয়ে ওই রান্নাতেই পড়েছে। এ কথা শোনা মাত্রই সেখানে বসে প্রসন্না, কাবেরী আর গোপাল তিনজনেই বমি করতে লাগে। সবাই আমাকে ক্ষমা করে দেবেন। গরমের ছুটি কাটাবেন বলে আপনারা সবাই আমাদের বাড়িতে এলেন, কিন্তু দুর্ভাগ্য দেখুন, হঠাৎ করেই গ্যাস শেষ হয়ে গেল। সবার কাছে চাইলাম কিন্তু কারোর কাছে গ্যাস পেলাম না। তারপর ভাবলাম ইলেকট্রিক হিটারে আপনাদের জন্য রান্না করব, তখন দেখছি বিদ্যুৎ নেই। তখন গিয়ে কাঠ কেটে এনে আমি আপনাদের জন্য রান্না করলাম। হ্যাঁ রে বোন, এতে বৌমার কোনো দোষ নেই। তোদের সবাইকে খাবার খাওয়াবার জন্য সে গিয়ে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসে রান্না করেছে। এটা হয়তো ভুলবশত হয়ে গেছে। না দিদি, বৌমা এটা জেনে শুনেই করেছে। আসলে আমাদের এখানে আসাটা তার পছন্দ হয়নি। না মা, আমার মনে হয় না বৌদি এটা জেনে শুনে করেছে। কালকে আমাদেরকে রাত্রিবেলায় খাওয়াবার জন্য কত কিছু তো রান্না করলো। কালকে হয়তো ভালো করেছিল, কিন্তু আজকে নিশ্চয়ই মায়ের খারাপ লেগেছে, তাই তো মায়ের কথা বলছে। আমার বৌমা নিয়ে আর তার রান্না বান্না নিয়ে যে যাই বলুক না কেন, আমি কিন্তু শুনছি না।
আজকের ঘটনাটা হয়তো ঘটে গেছে, বুঝেছো? প্রসাদ কথা বলছিলই ততক্ষণে গ্যাস সিলিন্ডারের শব্দ শুনতে পায়। অনামিকা দরজার দিকে দেখে সিলিন্ডার রাখা আছে। তা দেখে সে ভীষণ আনন্দিত হয়। আর চিন্তার কারণ নেই, গ্যাস সিলিন্ডার এসে গেছে। 1 ঘন্টার মধ্যে আমি সবার পছন্দের রান্না বানিয়ে তৈরি করে দেব। কথা বলে অনামিকা রান্নাঘরের দিকে চলে যায়। ততক্ষণে কারেন্টও চলে আসে। সব গেস্টেরা টিভি দেখতে লাগে। 1 ঘন্টা কেটে যায়। অনামিকা সবার পছন্দের রান্না তৈরি করে দেয়। সবাই এসে বসে পড়ো, সবার পছন্দের রান্না তৈরি হয়ে গেছে। এভাবে বলাতে সবাই এসে খাবার খেতে বসে পড়ে। অনামিকা সবাইকে খাবার বেড়ে দেয়। সবাই খুব আনন্দে খাবার খায়। সব রান্নাই খুব সুস্বাদু হয়েছিল। গতবারের রান্নায় অনামিকার ঘাম পড়াতে খাবার নুন হয়ে গেছিল, ব্যাপারটা সবাই বুঝতে পারে। সবাই আনন্দে খাবার খায় আর আনন্দে ছুটি মানায়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আমরা আবার তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।